আমি সর্বপ্রথম দিন প্রতিদিনের সম্পাদক সহ এই প্রতিষ্ঠানটির সাথে যারা জড়িত সকলকে আন্তরিক অভিনন্দন এবং জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। 11 বছর কম সময় নয়, যারা 10 বছর শেষ করে 11 বছরে পা দিয়েছেন, ধীরে ধীরে জৈবনে চলে যাচ্ছেন। জৈবন থেকে আরো অনেক দূর এগিয়ে যাবেন সদাই কামনা করে এই প্রতিষ্ঠানটির যারা এই প্রতিষ্ঠানকে 3 দিন করে গড়ে তুলছেন, বিভিন্নভাবে শ্রম দিয়ে মেধা দিয়ে আপনারা এই প্রক্রিয়াটিকে জনগণের দূরগড়ে পৌঁছানোর চেষ্টা প্রতিনিয়ত, তাদের প্রত্যেককে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সমবেত বন্ধুগণ, আমার প্রফেশনাল জীবন খুব বেশি না। আমি 87 সালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হয়েছিলাম। মূলত 80 দশকের মাঝামাঝিতে আমি এই প্রফেশনে এসেছি। আমার এই প্রফেশনে আসাটা খুব সুখকর ছিল না। আমার বড় শখ ছিল পুলিশে চাকরি করা। ব্যক্তিগত একটু কৈফিয়ত দিয়ে দিচ্ছি। এই কারণে আমি সমাজে দেখেছি, যেখানে থেকেছি সেখানে দেখেছি, আশপাশে দেখেছি কিছু উচ্ছৃঙ্খল লোক একটা বয়স্ক মহিলা যাচ্ছেন বা প্রাপ্তবয়স্ক একটা মেয়ে অথবা একজন ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নানাভাবে তাকে টিপ্পনি কাটছেন। এবং 80 দশকে আজকের অবস্থা থেকে অনেক ভালো পরিবেশ ছিল। সেই সময় জিনিসটা আমার কাছে আমাকে পীড়া দিত। আর দিত বলেই আমি এইসব অপকর্ম অনাচারকে দূর করার জন্য কোন পথে এই অনাচারটা দূর করা যায়, এই চিন্তা থেকে আমি পুলিশে চাকরি করার জন্য চিন্তা করেছিলাম। রাজারবাগে আমি 2 বার গিয়ে সাব ইন্সপেক্টর পদে আমি ফিজিক্যাল টেস্ট দিয়েছিলাম। যাই হোক, সে অনেক কথা। ওই সময় মানে ডাক্তার মোদির হোম মিনিস্টার, ডাক্তার মোদির কাছে না যাওয়া পর্যন্ত সেখানে চাকরি হতো না। ওইটা যেতে পারি নাই, যাই নাই, একটা চেতনা ধারণ করতাম, সে কারণে আর যাওয়া হয়নি, সেই চাকরি হয়নি। দ্বিতীয়, বন্ধু বান্ধবের কাছে জানতে পারতাম পুলিশ নাকি সাংবাদিকদেরকে ভয় পায়। সেই প্রফেশনটা বেছে নিয়েছিলাম। আর এই প্রফেশনে আসার পর আমি যেটা দেখেছি, বিশেষ করে তৎকালীন সময়ে 80 দশক পর্যন্ত আমি দেখেছি বাম ঘরানার বাম রাজনীতি যারা করেন, মূলত এই প্রফেশনটাকে তারা বেশি চয়েস করতেন। এই কারণে লেখালেখি করার সুযোগ ছিল, সমাজকে কিছু দেয়ার মানসিকতা নিয়ে তারা এই প্রফেশনটি বেছে নিয়েছিল। তাদের জামা কাপড় আজকে আমরা যেরকম আয়রন করে গায়ে দিই, তাদের জামা কাপড়ে আয়রন করা ছিল না, উস্কো উস্কো চুল, এইসব দেখেও তারপরে প্রফেশনটা বেছে নিয়েছিল। তারা এই জাতিকে কিছু দেওয়ার জন্য, সৎ পথ দেখানোর জন্য, সত্য এবং ন্যায়ের কথা বলার জন্য তারা এই প্রফেশনকে বেছে নিয়েছেন। তাদের কিছু প্রেরণা, তাদের অনুকরণ করেছিলাম। অনুকরণ করতে গিয়ে শেষ পর্যন্ত আজকের এই পর্যায়ে পর্যন্ত এসেছি, টিকে আছে। এই কথাগুলো পিছনের এই কথাগুলো বলার পিছনে কারণ আজকে আমরা যে অবস্থায় আছি, যেখানে এসে দাঁড়িয়েছি, হ্যাঁ হতে পারে বাংলাদেশে 18 কোটি 19 কোটি মানুষের মধ্যে সাংবাদিকরা শুরু জগৎ থেকে নাজির হয়নি। সাংবাদিকরাও কিন্তু এই সমাজের মানুষ, তাদের ঘর আছে, সংসার আছে, চাহিদা আছে, সবকিছু আছে। তারপরও আমরা একটা সেবা ব্রত নিয়ে এই প্রফেশনে এসেছি। আমরা এই কথাটা ঘুরে গেছি গত 17টা বছর। আমাদের যে নীতি নৈতিকতা সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে গত 17 বছরে। শুধু আমাদের চরিত্র নষ্ট করা হয় নাই, আমাদের কারণে আমাদেরকে দিয়ে এই সমাজকে নষ্ট করা হয়েছে, এই সমাজ প্রতিদের নষ্ট করা হয়েছে, সমাজের রঙের রঙের দুর্নীতিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের মাধ্যমে। আপনারা জানেন সাগররুনি হত্যাকাণ্ডের পর সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে এই আন্দোলন গড়ে তুলেছিল। এই খুনির বিচারের দাবিতে, খুনিকে গ্রেপ্তারের দাবিতে
সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে তখন আর এই ফোরাম ওই ফোরাম কেউ ছিল না, আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো কিছু ছিল না, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা চেতনা ধারণ করে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করেছিলেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, সেদিন আমাদের সাংবাদিক নেতৃবৃন্দকে কিনে নেওয়া হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দকে কেনার পর সাগররুনি হত্যাকাণ্ডের বিচার যে মুখ থুপে পড়েছে, আজকে 13 বছর চলে গেছে, 14 বছর চলছে। এই 14টি বছর পর্যন্ত তার তদন্ত প্রতিবেদন এই পর্যন্ত 120 বার বিচার হয়েছে। সাংবাদিকদের এইভাবে কিনা হয়েছে, এইভাবে তাদের চরিত্রটা নষ্ট করা হয়েছে। সাংবাদিকদের কিনে নিয়ে সাংবাদিকরা সমাজের দুর্নীতি অনাচার এই বিষয়গুলো আয়নার মতো, সাংবাদিকদের অনেক সময় বলা হয় সাংবাদিকরা হলো সমাজের আয়না, সংবাদপত্র সমাজের আয়না। আমরা কি আয়না হিসাবে যেটা দুর্নীতি, সেই জিনিসটিকে আমরা গত 17 বছর আমরা এই কাজটি করতে পেরেছি? দুর্নীতি সবসময় ছিল, কম বেশি ছিল, কিন্তু গত 17 বছরে প্রাতিষ্ঠানিকভাবে এই দুর্নীতি রূপ পেয়েছে। এটা প্রাতিষ্ঠানিকতা হয়েছে। এই দুর্নীতির কারণে আজকে বাংলাদেশের ব্যাংকগুলো ফোকা করে ছেড়ে দিয়েছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমি আশ্চর্য হই জাতীয় প্রেস ক্লাবের সামনে যখন দেখি প্রতিদিন নতুন নতুন গাড়ি আসে, সাংবাদিকরা নতুন গাড়ি নিয়ে আসে। কিভাবে সম্ভব? একজন মানুষ, আমি তো চাকরি করেছি, আমি সংবাদপত্রে চাকরি করেছি, সংবাদপত্র বেতন কত দেয়, একজন সাংবাদিক কত বেতন পায়, এই কথা আমি ভালো করে জানি। পূর্ণাঙ্গ আয় যিনি ভোগ করেন, তার সংসার আছে, স্ত্রীর পুত্র আছে, সংসারের খরচ আছে, সবকিছু দিয়ে তিনি একটি গাড়ি মেনটেন করতে পারেন না। তার যদি পৈতৃকভাবে কোনো কিছু থেকে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রতিদিনই নতুন নতুন গাড়ি আসছে। যাদেরকে দেখেছি প্রেস ক্লাবের রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে, তারা 6 মাসের মাথা দেখলাম যে তারা কাজরা নিয়ে চলে আসছে। সম্ভব হয়েছে সমাজের যে একদম রাষ্ট্র থেকে, রাষ্ট্র প্রধান থেকে আমাদের উপরে যে দুর্নীতিটা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই দুর্নীতির কারণে সমাজ নষ্ট হয়েছে। একটু আগে আমাদের সালামাই করে গিয়েছে। সুতরাং আমরা সাংবাদিকরা প্রতিদিন আমরা পরীক্ষা দিই। আমি আমার যে রিপোর্টটা তৈরি করে দিয়েছি, আমি আমার যে লেখাটা লিখে দিয়েছি, সেই লেখার মধ্যে ভুল কি আছে, সেই ভুলটা যদি পাঠক, সাধারণ পাঠক সেই ভুলটা ধরে যায়। আপনার পত্রিকার মধ্যে আজকে আছে এই দুর্নীতি দমন কমিশন, ওই হেডিংটা দেখেন, সেখানে ভুল আছে। দুদক শব্দটার মধ্যে ভুল আছে, একটা দম বেশি আছে। আমরা প্রতিদিন পরীক্ষা দিই। আমার এই পরীক্ষার ফলাফল দিন জনগণ নির্ধারণ করবে আমি তো এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কিনা। সুতরাং আমাদেরকে, যারা আমরা সংবাদ কর্মী হিসেবে কাজ করি, আমাদের প্রত্যেককে নিজের বিবেকের কাছে, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আমার নিজের বিবেকের কাছে দায়বদ্ধ, তারপরে জনগণের কাছে দায়বদ্ধ। আজকে আমি গতকাল আমার এক বন্ধু আসছেন, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। এখন সাংবাদিক সেই মামলাটা করেছে। সেই মামলাটা করেছে কখন? 5 আগস্ট পরবর্তী পর্যায়ে, এক মাস আগে ওই মামলার মধ্যে তাকে ধরে ধরে এই পর্যন্ত তার নাম আসছে এখন 186 নাম্বার। অর্থাৎ তিনি প্রথমে 5 জন না 7 জন দিয়ে মামলা শুরু করেছেন, কয়েকদিন পরে একজনকে ঢুকান, কদিন পরে একজনকে ঢুকান। এই কারণে আশপাশে তার পরিচিত জনরা আসে, ওই তাকে কিছু পয়সা ধরে দেওয়ার পরে তিনি একজনকে ঢুকান। এটা কিভাবে সম্ভব আমি জানি না, আমার এই সমস্ত ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই। কালকে তিনি যে পত্রিকা চাকরি করেন, তাই সেই পত্রিকা শেষ পর্যন্ত খুঁজতে তার ওই পত্রিকা সম্পাদককে টেলিফোন করেছিলাম। আপনার এই সাংবাদিকের একটু পরিচয়টা আমি জানতে চাই, উনি কোথায় আছেন, ওর নাম্বারটা কি আমাকে দিতে পারবেন? বললো যে এরকম কতজনকে আমি কার্ড দিয়েছি। আমার কি এখন তাকে চিনি? তাকে কার্ড দিয়েছি, কে কখন কার্ড নিয়েছে, আইডি কার্ড এরকম বহু লোক আছে, যে আছে আমি তাকে দিয়ে আমার ওইগুলি আমার একটা হিসাব থাকে, তাকে একটা কার্ড দিয়ে দিই। আমি একটা সুবিধা পাই, তাকে একটা কার্ড দিয়ে দিই। এর পরবর্তী পর্যায়ে উনি কে বা কারা আমি আমার মনে আমি চিনি না। আমরা সাংবাদিক,
আমরা জাতির বিবেক নিজেদেরকে দাবি করি। একজন জাতীয় দৈনিকের সম্পাদক তিনি বলছেন আমার কাছে যিনি আছে আসে, কতজন আসে, বন্ধু বান্ধব আসে, আত্মীয় স্বজন আছে, যে আসে আমি তাকে একটা কার্ড দিয়ে দিই। এখন কাকে দিয়েছি আমার তো বলা নেই, তাকে আমি চিনি না। এটা হয়? তার কার্ডটা তিনি ধারণ করে চলছেন, বহন করেন, সেই কার্ড দিয়ে তিনি 2 নম্বরই করে চলছেন। আর এই কারণে আমাদেরকে সমাজের মধ্যে সাংবাদিকের পরিবর্তে আমাদেরকে সাংবাদিকতা দেওয়া হয়। সুতরাং আমরা যারা সংবাদপত্রে আছি, আমি সবসময় এই কথাটাই বলি, আমরা যারা আছি প্রত্যেকটা লোক আমরা প্রত্যেকের বিবেকের কাছে প্রথম পরীক্ষাটা দিই। আমি যদি আমার বিবেকের কাছে পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, তাহলে আমার সমাজ পাঠকের কাছে আমি উত্তীর্ণ হতে পারবো, তারপরে আমাকে অন্যদের মূল্য যাবে না। সুতরাং আমরা অন্তত পক্ষে মিনিমাম এথিক্সটা মেনটেন করি। এইটুকু আপনারা যাই দিন প্রতিদিনে যারা আছেন প্রত্যেকের কাছে আমাদের এইটুকু আবেদন থাকবে। এবং আমাদের সমাজের যারা সাংবাদিকতার পেশার সাথে আছি, আমি প্রত্যেকের কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি খুব শিক্ষিত লোক না, বড় সাংবাদিকও না, এবং দীর্ঘ সময় আমি সংবাদপত্রে নাই, বাট আমি এইটুকু রপ্ত করেছি, অন্তত পক্ষে নীতি নৈতিকতার প্রশ্নে আমি কখনো আপোষ করি না। এবং যিনি আমার কাছে আসেন আমি নীতি নৈতিকতার পরীক্ষায় যিনি উত্তীর্ণ তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এই জায়গাটাতে আমাকে অন্তত পক্ষে আমাদের স্বচ্ছ থাকতে হবে। বন্ধুগণ, আমি আমার বক্তব্য লম্বা করবো না, আমি এই পর্যায়ে এসে আপনাদের কাছে যে কথাটি বলতে চাই, আজকের এই প্রেক্ষাপটে আমরা 16-17 বছর নানা কায়দায় সাংবাদিকদেরকে দাবি রাখা হয়েছে, টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে রাখা হয়েছিল। সত্য এবং ন্যায় কোনটা, এই জিনিসটা সত্য মিথ্যার মধ্যে ফারাক করার কোনো সুযোগ দেওয়া হয়নি। বহু রক্তের বিনিময়ে জানমাল রক্তক্ষয়ের মধ্যে দিয়ে গত বছরের 5 আগস্ট একটা বিজয় সাধিত হয়েছে। সেই বিজয়ের পরবর্তী পর্যায়ে আমরা এই সমাজের মধ্যে একটা পরিবর্তন আশা করেছিলাম। এটা জাতীয় নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে দেশপ্রেমিক দেশের জনগণের প্রতিনিধিরা ক্ষমতায় আসবে, দায়িত্ব নিবে, দায়িত্ব নেওয়ার পর সমাজে আমরা যারা দীর্ঘদিন পর্যন্ত এই সমাজ নানাভাবে বঞ্চিত ছিল, সমাজে যে অনাচার করেছিল, এগুলো দূরীভূত হবে, এটাই প্রত্যাশা ছিল। কিন্তু আজকে আমাদের মুরব্বী রাজনীতিকরা নিজের ঘরের মধ্যে যেভাবে কাদা সমাজ তৈরি করতেছে, এই জায়গাতে আমাদের সাংবাদিকদের একটা ভূমিকা রাখা দরকার। আমি মনে করি প্রত্যেকে যার যার অবস্থান থেকে সত্য যেটা সেই সত্য কথাটা, ন্যায় যেটা সেই কথাটা, এবং আমাদের করণীয় রাজনীতিকদেরকে পথ দেখায়। কিন্তু অতীতের মানিক মিয়ারা বহু সাংবাদিকরা রাজনীতিকদের পথ দেখিয়েছেন, কারণ তারা সত্য এবং ন্যায়, সত্য কোনটা মিথ্যা কোনটা, এই জিনিসটা ফারাক করতে জানতেন। সেই কারণে তারা পথ দেখাতে পেরেছেন। আমরা আজকে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা ফারাক করতে জানি না। স্বার্থকে আমরা ধারণ করি, সেই স্বার্থের কারণে আমরা আজকে পথ দেখাতে পারি না, এবং রাজনীতিটা আমাদের কাছে সেই পথ নির্দেশনা নেয় না। সুতরাং আমরাও অন্ততপক্ষে সমাজের মধ্যে যারা এখন বুদ্ধি বয়সে আছে তাদেরকে আমাদের এইভাবে ট্রেন্ড হতে হবে, শিক্ষিত হতে হবে, বুঝতে হবে, এবং সমাজকে কিছু দেওয়ার মানসিকতা নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা আশা করি রাজনীতিকে কাদা ছড়ির মধ্যে দিয়ে আমরা একটা অশনি সংকেত দেখতে চাইছি সামনে। এর থেকে অন্তত জাতিকে আল্লাহ রক্ষা করুক, এই দোয়া আল্লাহর কাছে করি, এবং আমরা যার যার অবস্থা থেকে সজাগ থাকবো, সচেতন থাকবো, এইটুকু আহ্বান জানাচ্ছি। আর সর্বশেষ আজকের এই জায়গায় দিন প্রতিদিনে যারা কর্মরত আছেন তাদের সার্বিকভাবে মঙ্গল কামনা করি, এবং এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এবং সালাম ভাই যে কথাটি করে গেছেন, আমি জানি 11 বছর চলে যাচ্ছে, 11 বছর পর্যন্ত এখনো আপনাদের মিডিয়া মুক্ত হননি। কেন মিডিয়া মুক্ত হননি আমি জানি না। সম্পাদক সাহেবকে আমি কিছুদিন আগে জিজ্ঞাসা করছি, তিনি বলছেন যে আগের সরকার দেয়নি। তা আগের সরকার না দিলে ইতিমধ্যে 1 বছর চলে গেছে, নতুন সরকার আসার পর। কিন্তু এই সরকারের আমল কেন আপনাদের মিডিয়া এখন পর্যন্ত হয়নি আমি জানি না। প্রক্রিয়াগুলো শেষ করুন, সর্বশেষ আর কি যান। আমার যেটুকু সহযোগিতা দরকার আমি ছোট্ট মানুষ হিসেবে আপনাদের পাশে থাকবো, এবং আমি আপনাদের সহযোগিতা করবো। ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি, থাকবো, এবং আমাকে আজকে দাওয়াত করার জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালাম।